তোমরা কি বলতে পারবা যে তাপ উৎপাদী বিক্রিয়া কি আর তাপ হারি কি? জি স্যার। বলো দেখি বাবা, তাপ উৎপাদী বিক্রিয়া কি আর তাপ হারি বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপ বৃদ্ধি পায় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, এবং যে বিক্রিয়ায় তাপ কমে যায় বা হ্রাস পায় তাকে তাপহারী বিক্রিয়া বলে। আচ্ছা, তাপ বৃদ্ধি পায় বলতে তাপের উৎপন্ন হয়। জি। তাপের উৎপন্ন, তাপের উৎপন্ন যেটা হয় এটা হচ্ছে তাপ উৎপাদী। আর তাপ হারিটা কি? যে তাপ হ্রাস পায় বা। তাপের শোষণ হয়। জি। তাপের শোষণ হয়। কোনো উদাহরণ কেউ জানো? উদাহরণ, তাপ উৎপন্ন উদাহরণ। আচ্ছা, আমি একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা চুন চিনো তো? চুন, যেগুলো দেয়ালের জন্য চুন দেয়া হয়, আমরা অনেক সময় আমাদের দেয়ালে চুন দেই। এই চুন যেটা আমরা দেয়ালে দেই, এই চুনের সংকেত কে জানো? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটটা হলো চুনা পাথর। চুনা পাথর। তো এবার একটু মন দাও বাবা, ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বিভাজিত করি তাহলে একটা পাই ক্যালসিয়াম অক্সাইড আর একটা পাই কার্বন ডাই অক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলছি আমরা চুন। বুঝতে পারছো? এবার দেখো, এই যে চুন আমরা পাইলাম, এই চুনকে যদি আমরা কোনো পাত্রে, ধরো যে আহ, এক মুষ্টি চুন কোনো একটা এক গ্লাস পানির মধ্যে যদি আমরা দেই, তাহলে এখানে কিন্তু এই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা পানি মিশ্রিত করি, তাহলে এখানে কিন্তু ওই ক্যালসিয়াম অক্সাইডের একটা দ্রবণ বা চুনের দ্রবণ তৈরি হবে, কিন্তু এখানে তাপ উৎপন্ন হবে, খুব গরম হবে। ওই পাত্রটা খুব গরম হবে, তার মানে সেখানে তাপের উৎপন্ন হবে। তাপের উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আবার ধরো আমরা যদি এক গ্লাস পানির মধ্যে কিছু চিনি মিশ্রিত করে দিয়ে শরবত তৈরি করি, তাহলে পানিটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। তাহলে এই যে পানিটা ঠান্ডা হয়ে গেল, এখানে কি হলো? তাপের শোষণ হলো। তাহলে এই যে চিনি দিয়ে শরবত তৈরি করলাম, এটা হচ্ছে তাপ হারি। আর আমরা যেটা হচ্ছে ওই যেমন চুনের মধ্যে পানি দিলাম, তাপ উৎপন্ন হলো, এটা হচ্ছে তাপ উৎপাদী। তো উদাহরণটা বুঝতে পারছো কিনা সবাই? জি আচ্ছা, স্যার। যে এখন যদি আমরা বুঝতে পারি তাহলে তাপ উৎপাদী তাপ হারিয়ে বুঝছি। এই যে আমরা অষ্টম অধ্যায়ে বলছিলাম যে এরকম করে একটা কথা বলছিলাম, দেখো তো। সেটা হলো এরকম বলছিলাম যে আহ সিসিএল এর বন্ধন শক্তি হচ্ছে কত? 326। বা সিএল এর বন্ধন শক্তি আমরা শিখছিলাম 244। তারপরে ওএইচ এর বন্ধন শক্তি আমরা শিখছিলাম হচ্ছে 464। এরকম করে আমরা শিখছিলাম। এই বন্ধন শক্তিগুলো দিয়ে আমাদেরকে হিসেব করতে হয় যে বিক্রিয়াটা তাপ উৎপাদী হবে না তাপহারী হবে, বিক্রিয়াটাতে তাপের উৎপন্ন হয়েছে না তাপের শোষণ হয়েছে, এগুলো আমরা চিন্তা করতে পারি। তো আমরা একটু এই এই বিক্রিয়াগুলো শেখার জন্য আমাদেরকে একটু এরকম করে যদি দেয়া থাকে আমাদের পরীক্ষার কোশ্চেনে, তাহলে একটু কিভাবে দেয়া থাকে এটা একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় আমাদেরকে দিয়ে দেয়। এটা হলো এরকম, আমাদেরকে যদি বলে যে CH4, এখানে আমরা ক্লোরিন বিক্রিয়া দিয়েছি, দিয়ে বললাম যে CH3Cl, এখানে বললাম যে HCl, দিয়ে এরকম করে দিয়ে বললো এই রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ায় কি করব আমরা? বিক্রিয়ায় তাপের পরিমাণ হিসেব করো। তাপের পরিমাণ হিসেব করো। তাপের পরিমাণ কি করো? হিসেব করো। এই রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিমাণ হিসেব করো। এইটা কোশ্চিন হইলো। এটা যদি কোশ্চিন হয়, এবার তাহলে এখন তোমরা লক্ষ্য করো যে আমরা একটু বিশ্লেষণ করি। অঙ্কটা তো করবোই, তার আগে বিশ্লেষণ করি। প্রথমে কি আছে? CH4। তাহলে এই যে CH4 আছে, তাহলে কার্বনের যোজনী কত? 4। এরকম করে আমরা দিতে পারি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ থেকে। তার মানে ওই যে রাসায়নিক বিক্রিয়াতে আমরা দেখছিলাম সিএইচ এর একটা বন্ধন শক্তি আছে। তাহলে এখন সিএইচ এর বন্ধন শক্তি কত? তোমরা যদি দেখো যে সিএইচ, তাহলে বন্ধন শক্তি কত হচ্ছে? 414।
এই দেখো CH এর বন্ধন শক্তি কত, 414। তাহলে আমরা লিখতে পারি CH এর বন্ধন শক্তি হইল কত, 414 কিলোজুল মোল ইনভার্স ওয়ান। এবার তাহলে যে Cl আমরা যদি Cl আর Cl ভাঙি তাহলে কি পাবো, Cl পাবো। এই Cl এর বন্ধন শক্তি কত আছে, Cl এর বন্ধন শক্তি আছে, দেখাও কত আছে Cl। এই যে দেখো Cl এর বন্ধন শক্তি আছে এই যে 244। Cl এর বন্ধন শক্তি কত হলো, 244। এটাও কিলোজুল। এইখানে এসে দেখো কি আছে, লক্ষ্য করো দেখি CH3Cl। তাহলে এইখানে C, এরকম করে তিনটাতে তিনটা হাইড্রোজেন থাকবে, একটাতে Cl থাকবে। সবসময় মনে রাখবা যদি কার্বনের সাথে শুধু হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন নিব, আর যদি কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া আরো কিছু থাকে তাহলে ওইটা নিলেই হবে। তাহলে এখানে দেখো সি আর কি আছে, Cl। তাহলে এখানে Cl এর বন্ধন শক্তি কত, 326। কত আছে দেখো দেখি, CCl খুঁজে পাবা এই যে 326। এরপরে কত আছে আমাদের, এই যে Hcl এর বন্ধন শক্তি কত, 431। দেখি কত আছে Hcl। Hcl কই আছে খুঁজে বের করি আমরা, এই যে Hcl আছে 431। Hcl এর বন্ধন শক্তি 431। এই পর্যন্ত কেউ বুঝতে পারছো না বুঝতে পারোনি বলো, কারো কোনো সমস্যা আছে কিনা? তাহমি সাহেব? না স্যার, সমস্যা নাই। তার মানে বন্ধন শক্তিগুলো আমরা নিতে পেরেছি এই যে রাসায়নিক বিক্রিয়া অনুসারে, কারো তো কোনো প্রবলেম নাই তাই না? আচ্ছা, তোমাদের এক জায়গাতে যাই খটকা লাগবে, আমি জানি সেটা, তারপরে আর কি করতেছি। তোমরা হলো ঠিক ওই জায়গাতে গিয়ে আমাকে একটু বলবা, হ্যাঁ, যে স্যার আমরা তো এইভাবে করিনি, এইভাবে করছিলাম। তো আমরা তাহলে একটা কাজ করতে পারি, এখন একটু কাজ করে নিই। সেটা হলো আমরা এখন বলতে পারি যে এইখানে, এখানে আমরা কি করলাম, যে CH এর বন্ধন শক্তি 414 কিলোজুল মোল ইনভার্স ওয়ান, এটা হলো কি কিলোজুল মোল ইনভার্স ওয়ান, এই একই এটার একক। এখন আমরা কি এরকম বলতে পারি না, অতএব রাসায়নিক বিক্রিয়াটা নিম্নরূপ, রাসায়নিক বিক্রিয়াটি বিক্রিয়াটি নিম্নরূপ। আমরা একটু এটা জানার চেষ্টা করি। তাহলে রাসায়নিক বিক্রিয়া কোনটা, ও যে উপরে যে বিক্রিয়াটা করে দেওয়া আছে এটা, CH4Cl2, এখানে তাহলে কি হবে, CH3Cl এইটা। এবার তাহলে দেখো, এই যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা লিখলাম, এই রাসায়নিক বিক্রিয়ার এই দিকে, কোন দিকে, এই যে এই দিকে যেটা আছে এটা হলো বন্ধন ভাঙছে, আর এই দিকে হচ্ছে বন্ধন তৈরি হয়েছে। তাহলে এটা হলো বন্ধন ভাঙতে শক্তি, আর এই পাশেরটা হলো বন্ধন তৈরিতে শক্তি। এবার দেখো এখানে CH4 এর কয়টা বিক্রিয়া করছে, CH ছিল চারটা, তার মধ্যে তিনটা এখানে আছে, তাহলে বিক্রিয়া করছে একটা, তার মানে CH এর বিক্রিয়া করছে একটা। এবার তাহলে আমরা বলতে পারি অতএব বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন কি ভাঙতে প্রয়োজনীয় শক্তি, ভাঙতে প্রয়োজনীয় শক্তি। তাহলে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি কি, এখানে CH কয়বার বিক্রিয়া করছে, একটা বিক্রিয়া করছে, তিনটা আছে তার মানে Cl একবার হয়েছে, এই জন্য এখানে একটা বিক্রিয়া করছে। কিরকম করে একটা বিক্রিয়া করছে আমি একটু তোমাদেরকে এটা ডিটেলসে এইখানে দেখাই দেই। এই যে CH4 ছিল, এইটার সাথে যখন আমরা ক্লোরিনে বিক্রিয়া দিয়েছি তার মানে CH থেকে একটা H বের হয়ে গেছে, তার মানে CH3 আছে, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে CH তাহলে কয়বার বিক্রিয়া করলো, চারটার মধ্যে একটা বিক্রিয়া করছে, তিনটা আছে, আর এটা হলো HCl। তাহলে CH এর মধ্যে বিক্রিয়া কয়বার করছে, একবার। তাহলে CH এর বন্ধন শক্তি কত আছে এখানে, 414, কি চিহ্ন, প্লাস চিহ্ন। Cl এর বন্ধন শক্তি কত আছে, 244। 244 কত বের হয় একটু ক্যালকুলেটরটা ধরো তো। স্যার 658। 658 কিলোজুল মোল ইনভার্স ওয়ান। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে বন্ধন, কি বললাম যে এই পাশেটা কি হয়েছে, বন্ধন তৈরি হয়েছে। তাহলে আমরা এখন বলতে পারি যে বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি, তৈরিতে প্রয়োজনীয় শক্তি,
প্রয়োজনীয় শক্তি। তাহলে বন্ধন তৈরিতে কি, তাহলে এখানে সির সাথে সিএল আছে মানে এইচ তো বিক্রিয়া করে নেই, তাহলে সি সিএল এর শক্তি কত আছে 326, 326 মাঝখানে কি চিহ্ন প্লাস, এইচ সিএল এর কত আছে 431, এই যে 431 কত বের হয় দেখো দেখি এটা বের হয় কিনা। স্যার 757। 757। তাহলে এখন আমাদের বলছিলাম যে এই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হবে না তাপ শোষিত হবে এটা জানার দরকার। তাহলে এখন এই উৎপন্ন তাপ আর শোষিত তাপের পরিমাণকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করি, কি দ্বারা, ডেল্টা এইচ। এটা সমান লেখা যায় যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, এটা মনে রাখতে হবে, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি মাইনাস হলো বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন তৈরিতে আমি শর্টকাটে লিখলাম প্রয়োজনীয় শক্তি। তাহলে এখানে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি কত ছিল আমার, 658, 658 কিলোজুল। বন্ধন তৈরিতে কত ছিল, 757 কিলোজুল। তাহলে এখন কি হচ্ছে একটু আমরা দেখি বিক্রিয়াটা করে কি হয় একটু দেখো, কত বের হয়, মাইনাস এক কম হলে কত হচ্ছে 99 মনে হয়। ব্যাপারটা বুঝতে পারছি। এখন উত্তরটা হয়েছে 99 কিলোজুল, এটা উত্তর হয়েছে। এখন তোমাদের মধ্যে অনেকের মধ্যেই কোশ্চেন হইতে পারে, যেমন বিশেষ করে নাইম সাহেব হইতে পারে, কিংবা আদার যারা আছে, অথবা আমাদের মিম বা রাবেয়া যারা আছো, তোমাদেরকে হয়তো এই কাজটা এইভাবে করাই নাই, বা তুহি আছো যে এইভাবে এই কাজটা করাই নাই, কথা ঠিক কিনা বাবা? জি স্যার। মানে এটা অন্যভাবে করাইছে, কিভাবে করাইছে আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নাই। তুহি এভাবে কি করছো বাবা কাজটা? আমাদের এভাবে করাইছে। ঠিক সেম এভাবে করাইছে। জি স্যার। গুড। তাহলে তোমার স্যারের সাথে আমার একটা মিল আছে, বোঝা গেল আর জি কি। স্যার, কালকে এই চ্যাপ্টার উপর পরীক্ষা নিয়েছে স্যার। হ্যাঁ বুঝলি বাবা। কালকে এই চ্যাপ্টার উপর পরীক্ষা নিয়েছিল। দেখ তাও ভালো, আলহামদুলিল্লাহ। এখন দেখো অধিকাংশ স্যারেরা কিভাবে করায় এটা একটু করায়। হ্যাঁ, জি স্যার। যে এটা তোমাদের একটু নিয়মগুলো জানা দরকার, আমি তোমাদের কিছু বেসিক শেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এইগুলো কোর্সেন তো 98 পাওয়া কোনো ব্যাপার না, একটু আগে বেসিকটা শেখো। তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা কি ছিল মনে আছে তোমাদের, CH4, এখানে Cl2, এখানে কি হবে CH3Cl, এখানে কি হবে HCl, এইটা বিক্রিয়া ছিল। এখন নাইম সাহেবদেরকে যেভাবে করাইছিল সেটা আমরা একটু দেখি। তো এই পাশেরটা কি, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি ছিল, কি ছিল, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, ভাঙতে প্রয়োজনীয় শক্তি, আমি শর্টকাট করতেছি কিন্তু, প্রয়োজনীয় শক্তি। এখন দেখো তো এই যে CH4, তার মানে এই যে CH4, এটাতে তাহলে কয়টা কার্বন আছে, 4টা বন্ধন আছে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। তাহলে সিএইচ এর বন্ধন শক্তি আমরা কত শিখছিলাম, 414। কয়টা বন্ধন আছে, 4টা, গুণ 4, মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন। সিএল এর বন্ধন শক্তি কত শিখছিলাম, 244। তাহলে এবার দাও দেখি বাবা কত বের হয়। স্যার 1900। 1900 মানে 1900 কিলোজুল নাকি। জি স্যার। এইবার দেখো তাহলে বন্ধন তৈরিতে কি হবে, এবার আমরা একটু দেখি। বন্ধন তৈরিতে, বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি কি হবে একটু আমরা দেখি। এইখানে যদি আমরা একটু তাকাই কি আছে, CH3Cl, এইখানে যদি আমরা একটু এরকম করে সাজাই, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে সেল, তাহলে এখানে সিএইচ আছে 3টা, তাহলে একটা সিএইচ হলো কত, 414 গুণ 3, আর একটা সিএল কত, 326, 326 যোগ, আর এই সেল কত আছে এখানে, 431। এবার তাহলে করে দেখো তো কত বের হয়।
স্যার 1999। 1999 কিলো জুল মোল ইনভার্স ওয়ান। এবার দেখো তাহলে ডেল্টা এস মানে কি, আমরা শিখলাম এইমাত্র বন্ধন ভাঙতে মাইনাস বন্ধন তৈরিতে। বন্ধন ভাঙতে কত, 19, বন্ধন তৈরিতে কত, 1999, বিয়োগ করলে কত বের হয়, -99 কিলো জুল মোল ইনভার্স ওয়ান। আমরা যেভাবেই করি উত্তর আমাদের হবে। বুঝাতে পারছি কিনা? হ্যাঁ স্যার। মিলছে? নাইম সাহেব এভাবে করাইছে না কিভাবে স্যার? আমার মনে নেই স্যার। গুড, খুব ভালো। তুমি প্রবলেমটা খুব সলভ ভালো। করবে নাকি? আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে ডেল্টা এস এর মানটা বের করা শিখলাম। এখান থেকে আমাদেরকে যদি এখন এইটা বলে তাহলে কি করবা তোমরা? আমরা একটু ইয়ে করি, নিজের মতো করে আরেকটা কাজ করার চেষ্টা করি। আমাদেরকে যদি এবার প্রশ্নটা এরকম করে দেয়, ওকে দিয়েছে মনে করে এরকম করে দিল, এরকম করে দিয়েছে যে হাইড্রোজেন যোগ অক্সিজেন, এইখানে দিয়ে দিল পানি, দিয়ে বলল যে বন্ধন শক্তি নির্ণয় করো, ডেল্টা এইচ হিসেব করো। এটা কি তোমরা করতে পারবে কিনা দেখো তো? জি চেষ্টা করবো স্যার। স্যার। হ্যাঁ, বুঝি না রাফেল সাহেব। চেষ্টা করবো স্যার। চেষ্টা না, আমরা আমরাই করবো, এখন আমরা একটু দেখি। আমার ভুল হলে ঠিক কিন্তু কোনো আছে। দোষ নাই, তোমরা একটু আমাকে হেল্প করবা। তো ঠিক আছে, এখানে কি কি আছে দেখো তো। এইখানে কি এইচ এইচ আছে না, তার মানে কি এইচ বন্ড এইচ, এর বন্ধন শক্তি কত? কালকে তোমাদেরকে দেখা দিয়েছিলাম 400 কত 35 ধরতে হবে, মনে আছে? জি স্যার। এখন ও ডাবল বন্ড ও, এর বন্ধন শক্তি কত দেখাইছিলাম? স্যার 498। 498। 98। আর এই যে পানি, পানিকে যদি আমরা বিশ্লেষণ করি, যে পানি, পানিকে ভাঙলে কি পাবো, ও এইচ আর এইচ এরকম পাবো না? তাহলে এই যে ও আর এইচ এর বন্ধন শক্তি তাহলে কত হবে? 400, 464। 464 কিলো জুল মোল ইনভার্স ওয়ান। আচ্ছা ঠিক আছে, এইবার স্যার আমরা 400। হ্যাঁ স্যার 464। 464 লিখিনি না, হ্যাঁ, এবার হচ্ছে না? তাহলে এখন রাসায়নিক বিক্রিয়াটা কি, রাসায়নিক কি হইলো, ভুল হচ্ছে কেন, এই যে আমরা এবার ঠিক করি, হ্যাঁ। রাসায়নিক বিক্রিয়াটা নিম্নরূপ, রাসায়নিক বিক্রিয়াটি নিম্নরূপ, বিক্রিয়াটি নিম্নরূপ, নিম্নরূপ। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া নিম্নরূপ, কি কি আছে রাসায়নিক বিক্রিয়াটা আমরা একটু দেখি। এই যে রাসায়নিক বিক্রিয়াটা কি আছে, হাইড্রোজেন যোগ হচ্ছে অক্সিজেন, এইখানে কিন্তু দিল H2O পানি। তাহলে এখন দেখো সমতা করি, সমতা করলে কি হচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন, ঠিক আছে, এখানে একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, তাহলে এখানে একটা 2 দেই, তাহলে দুটো অক্সিজেন, তাহলে এইখানে একটা 2 দেই, তাহলে মোটামুটি সমতা হয়ে গেছে। এবার আমরা বলতে পারি যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, ভাঙতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি কি কি আছে, 2, এইচ আর এইচ এর বন্ধন শক্তি কত, 435, মাঝখানে কি চিহ্ন, প্লাস চিহ্ন, ও আর ও এর বন্ধন শক্তি কত, 498। এবার কত বের হয় দেখো দেখি, স্যার 1368। 1368 কিলোজুল মোল ইনভার্স ওয়ান। ভালো। এবার আমরা বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি দেখি, কি দেখবো, বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি। আবার হচ্ছে তাহলে বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন তৈরিতে, তৈরিতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি কি আছে, তাহলে এইখানে 2 আছে, 2 দিলাম। এই যে পানি, পানিকে ভাঙলে কি একবার একটা ওএইচ পাইছি আর একবার একটা ওএইচ পাইছি, তাহলে একটা ওএইচ যদি হয় 464,
তাহলে আরেকটা ওএইচও হবে 464, তার মানে 2 দিয়ে গুণ অথবা 2 যোগ। এখানে কত বের হয় দেখো দেখি। আর স্যার কালারটা 1856 কি বাবা? 1856। ভিন্ন। রাফিউল বুঝি নাই, বলো। কালারটা মানে ঝাপসা লাগতেছে কেন জানি। ঝাপসা আসতেছে? না না, কালারটা ঝাপসা লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই, কালার চেঞ্জ করে দেওয়া যাবে, এটা ব্যাপার না। এটা হলো কিলো জুল মোল ইনভার্স, লিখে নেই। এবার তাহলে দেখো, খুব সুন্দর করে দেখো, আমরা এবার বলি। তাহলে অতএব ডেল্টা এইচ ইজিক্যাল টু কত হবে? বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি। তাহলে বন্ধন ভাঙতে কত? 1368। বন্ধন তৈরিতে কত? 1856। বিয়োগ করলে কত বের হয়? মাইনাস কত বের হয় দেখো তো? মাইনাস 488। 488। 488 কিলো জুল মোল ইনভার্স ওয়ান। এই জায়গা পর্যন্ত আর কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা খালি বলো আমাকে। তোমাদেরকে যদি এখন পরীক্ষাতে এই যে ডেল্টা এইচ এর মান নির্ণয় করতে বলে, তোমরা করতে পারবা কিনা? আমাদের সাথে হৃদয় সাহেব, করতে পারবা কিনা যদি এরকম আসে এমসিকিউ বা এরকম বিভিন্ন কিছু? জি স্যার, পারবো। মানে বুঝতে পারছো তো? জি স্যার। নাইম সাহেব? ইনশাআল্লাহ পারবো স্যার। মেজাবেন? মেজাবেন জি তো নাই স্যার। না? হ্যাঁ। তো পারবা তো বাবা, না? পারবো স্যার। আচ্ছা, রাবেয়া? জি স্যার, কোনো সমস্যা নাই, পারবো। আচ্ছা, আর এখানে আশাকে দেখছি, আশা করতে পারবো বাবা? আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়টা নিয়ে একটু পড়াশোনা করি, একটু হালকা, হ্যাঁ। এই অধ্যায়টা একটু আমি তোমাদেরকে হেল্প করি। একটু আমাকে 10 মিনিট সময় দিলে আমি তোমাদেরকে অধ্যায়টা মোটামুটি বোঝাইতে পারি। আচ্ছা, রাসায়নিক শক্তি বলতে কি আমরা আহ, যেটা বোঝার চেষ্টা করি যে রাসায়নিক শক্তি মানে কেমিক্যাল এনার্জি, যেটা আর কি, এই যে কেমিক্যাল এনার্জি, অর্থাৎ অণুসমূহের মধ্যে যে অণুগুলোর মধ্যে যে পরমাণুগুলো থাকে, অর্থাৎ কোনো পদার্থের মধ্যে যে অণু থাকবে বা পরমাণু থাকবে, এই অণু এবং পরমাণু যে শক্তির দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে, মূলত এইটাই হলো রাসায়নিক শক্তি। এরা কি বলছে? এরা বলছে যে অণু আর পরমাণু এদের মধ্যে যে শক্তিটা থাকবে এটাকে বলছি আমরা রাসায়নিক শক্তি। অর্থাৎ কোনো যৌগ বা কোনো মৌল যেখানেই হোক, অণু পরমাণু গুলা যে বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত থাকবে, এটাকে বলছি আমরা কি শক্তি? রাসায়নিক শক্তি বলি। এবার দেখো, বন্ধন শক্তি তো আমরা জানি, বন্ধন শক্তি তো আমরা শিখলাম। এরপরে হচ্ছে আন্তঃআণবিক শক্তি। অর্থাৎ আন্তঃআণবিক আর শক্তি হলো আর যে, অষ্টম অধ্যায় কি আমাদের আছে বুঝি সিলেবাসে? না, বুঝি না। অষ্টম অধ্যায় সিলেবাসে আছে আমাদের? না, তোমাদের সিলেবাসে নাই, সেটা তো প্রথমে বললাম। এখানে কিছু বেসিক আছে যেগুলো আমাদের এমসিকিউ সলভ করার জন্য কাজে লাগবে, যে কারণে বললাম যে তোমরা এটা একটু দেখো। ও, স্কুল লিখে ঢুকছি তো। ও আচ্ছা, ঠিক আছে, না সমস্যা নাই, এই আমাদের বেসিকটা দরকার আছে, এই জন্য আর কি। আচ্ছা, আমরা এবার হলো বলি যে আন্তঃআণবিক শক্তি কি। আন্তঃআণবিক শক্তি হলো অণুসমূহের মধ্যে বা ও যে কোনো যৌগ বা কোনো বন্ধন গঠনের সময় অণুসমূহের মধ্যে পরস্পরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকবে, এটাই হলো আন্তঃআণবিক শক্তি। এরা কি বলছে যে সমযোজী যৌগের অণুসমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকবে, এটাকে আমরা বলি আন্তঃআণবিক শক্তি। আচ্ছা, এখন এটাও আমার শেখানোর উদ্দেশ্য না, আমার যেটা শেখানোর উদ্দেশ্য আমি সেটা একটু শেখাই। এই যে আমরা এখন এটা বলছিলাম, এই যে ডেল্টা এস তাপের পরিমাণ, অভ্যন্তরীণ শক্তি, বিকিরণের পরিমাণ, আমরা এটা দেখতেছি। এইখানে আমরা বলছিলাম তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে কিছুক্ষণ আগে আমরা জানার চেষ্টা করলাম যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়, এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয়, এটা হলো তাপহারী বিক্রিয়া। আমরা চিনবো কিভাবে একটু বোঝার চেষ্টা করি। এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি আমরা বিক্রিয়া দেই, এইরকম করে আমাদের উভয়মুখী চিহ্ন থাকতে পারে, দিয়ে এখানে NH3 উৎপন্ন করবে। এই যে এখানে ডেল্টা এইচ দিয়ে যদি থাকে -92 কিলো জুল মোল ইনভার্স ওয়ান। আরেকটা যদি আমরা বলি যে নাইট্রোজেন যোগ অক্সিজেন
এটা বিক্রিয়া করলো, করার পরে হচ্ছে 2 অণু এন ও নাইট্রোজেন মনোঅক্সাইড হয়েছে। তাহলে এইখানে প্লাস 100 কিলোজুল মানে ডেল্টা এইচ আর কি, সমান হচ্ছে, একটু ইয়ে করে দেই, এইখানে যদি বলি যে প্লাস 180 কিলোজুল মোল ইনভার্স ওয়ান তাপ। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া যদি ডেল্টা এইচ এর পরে সমান চিহ্নের পরে কি মাইনাস থাকে, তাহলে স্বাভাবিকভাবে চিনবো এই বিক্রিয়াটা তাপ উৎপাদী। ডেল্টা এইচ এর পরে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এইটাকে বলবো আমরা তাপ হারি। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া চেনার উপায় হলো যে রাসায়নিক বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান যদি মাইনাস হয় এই বিক্রিয়াটা তাপ উৎপাদী, ডেল্টা এইচ এর মান যদি প্লাস দেয়া থাকে তাহলে ওই বিক্রিয়াটা হবে তাপ হারি বিক্রিয়া। তাহলে আমরা সোজা কথায় বলি, কোন রাসায়নিক বিক্রিয়া যদি তাপের উৎপন্ন হয় তাহলে সেই বিক্রিয়াকে বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। কোন রাসায়নিক বিক্রিয়া যদি তাপের শোষণ হয় সেটা হবে তাপহারী বিক্রিয়া। আরেকভাবে বলা যেতে পারে, অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া ডেল্টা এস এর মান যদি কি ঋণাত্মক হয় তাহলে সেই বিক্রিয়াটিকে বলবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। কোন রাসায়নিক বিক্রিয়া ডেল্টা এস এর মান যদি প্লাস বের হয় তাহলে সেই বিক্রিয়াটিকে বলবো আমরা তাপহারী বিক্রিয়া। তাহলে আপাতত তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া গেল। এইখানে যদি একটা বিষয় আমরা খুব ভালো করে লক্ষ্য করি যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি করছে, কিন্তু প্লাস এখানে বলছে কত, 890 কিলোজুল। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? স্বাভাবিক অর্থেই তোমরা এটা বলতে পারো যে স্যার প্লাস, এই মাত্র তো আপনি বললেন যদি প্লাস থাকে তাহলে, যেমন আমি প্লাস 180 লিখেছিলাম, তাহলে সেটা ছিল তাপ হারি বিক্রিয়া। কিন্তু আমি এখন বলছি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কেন? এই ব্যাখ্যা করি, তাপ উৎপাদী বিক্রিয়া। এবার দেখো, আমরা এরকম করে লিখছিলাম, তোমাদের মনে আছে কিনা, নাইট্রোজেন যোগ হচ্ছে হাইড্রোজেন, দেওয়ার পরে আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়েছিলাম, দেওয়ার পরে বলেছিলাম যে NH3 হবে। এইখানে এই যে ডেল্টা এই চিহ্ন দেওয়ার পরে বলেছিলাম মাইনাস 92 কিলোজুল মোল ইনভার্সন, এরকম করে বলছিলাম, মনে আছে? এই যে 92 আমরা বললাম, -92, এটা দেখো সমানের ওই পাশে আছে। এই যে আমরা যদি একটু মার্কিং করি তাহলে তোমরা বুঝতে পারবা, এই যে ডেল্টা এইচ এর পরে সমান, তারপরে এটা আছে, এটাকে যদি সমানের এই পাশে পার করে নিয়ে আসি তাহলে আমরা কি এটা এরকম লিখতে পারি না, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন এরকম করে চিহ্ন, তারপরে NH3 লিখলাম, এটা সমান এই ধারত পার করলে কি হয়, প্লাস 92 কিলোজুল মোল ইনভার্স 1। অর্থাৎ সমান চিহ্নের পরে যদি প্লাস থাকে তাহলে, আবার একটু নোটটা লিখি, দেখো তোমাদের সুবিধার্থে, সমান চিহ্নের পরে অর্থাৎ ডেল্টা এইচ এরপরে সমান চিহ্ন, এই সমান চিহ্নের পরে যদি মাইনাস থাকে তাহলে তাপ উৎপাদী, তাপ উৎপাদী। এই ডেল্টা এইচ এর পরে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তাপ হারি, এটা। এখন বিক্রিয়ার মাঝখানে যদি এরকম করে প্লাস দিয়া থাকে তাহলে তাপ উৎপাদী, তা সরি, হ্যাঁ তাপ উৎপাদী। আর বিক্রিয়ার পরে যদি বিক্রিয়ার সাথে যদি মাইনাস দেয়া থাকে, এরকম করে মাইনাস দেয়া থাকতো, যেমন আমরা এই যে ক্যালসিয়াম অক্সাইড পানি দেওয়ার পরে আমরা কি করছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর একটা আমরা করছিলাম এই যে প্লাস চিহ্ন দিয়ে একটা 63.95 এই কিলোজুল তাপ দিয়েছি, প্লাস দেওয়া আছে। তাহলে প্লাস থাকলে আমরা বলবো কি, তাপ উৎপাদী, আর এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে বলতাম তাপ হারি। আশা করছি প্রবলেমটা বুঝতে পারছো। এখন তারপরে কি হচ্ছে, তাপহারী বিক্রিয়া তো আমরা দেখলাম, এই যে তাপহারী বিক্রিয়া, এই যে ডেল্টা এস এর পরে কি চিহ্ন, মাইনাস থাকলে তাপ উৎপাদী ছিল, যেহেতু প্লাস আছে তাহলে তাপহারী বিক্রিয়া। তারপরে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম ডেল্টা এস মানে কি, বন্ধন ভাঙতে শক্তি আর বন্ধন তৈরিতে শক্তি। এখানে বলছে বিক্রিয়ক মানে বন্ধন ভাঙ্গা আর উৎপাদ মানে বন্ধন তৈরি। তাহলে বিক্রিয়ক গুলার মোট বন্ধন শক্তি, উৎপাদ গুলার মোট বন্ধন শক্তি, এই দুইটার নামই হলো ডেল্টা এইচ। আমাদের পরীক্ষাতে যদি বলে যে ডেল্টা এইচ কাকে বলে, তাহলে আমরা বলবো যে বন্ধন ভাঙতে যে শক্তি পাওয়া যায় এইটা, মাইনাস বন্ধন তৈরিতে যে শক্তি পাওয়া যায়, এই মোট শক্তির পরিমাণটাকে বলছি আমরা ডেল্টা এইচ। এবার আমরা এই ছকটা দেখেছিলাম, এই যে এই অঙ্কটা আমরা করেছিলাম যে মিথেন ক্লোরিন সিস এই সেল, এইখানে ক্যালকুলেশন করার পরে আমরা কি পেয়েছিলাম দেখো, এইখানে ক্যালকুলেশন করার পরে আমরা যেটা পেয়েছি সেটা হলো, একটু দেখাই তোমাদের, এই যে 99 আমরা কিছুক্ষণ আগে করলাম, এই যে 99 কিলোজুল মোল ইনভার্স 1 আমরা পেয়েছি। যেমন ওই যে আমরা যেভাবে করছিলাম, বন্ধন শক্তি একটা ধরছে, একটাই বিক্রিয়া করছিল, এখানে 244, এখানে 326, এখানে 431, ক্যালকুলেশন করে যেটা করছিলাম আমরা এটা করলাম, কিছুক্ষণ আগে করলাম। এভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। তো তোমাদেরকে আরো একটা কথা আমি বলছিলাম অবশ্য, সেটা হলো এরকম যে এই রসায়ন বই দিয়ে এই রসায়ন বই কি ব্যাখ্যা করা সম্ভব নয়।
বা এই পদার্থ বই দিয়ে এই পদার্থ বইকে ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ অনেকগুলো জায়গা আছে। আমাদের মতো অসংখ্য টিচার তোমাদের চোখের সামনে পড়বে যারা বলবে যে তুমি যেটা করছো এটা তো বইয়ে নাই, বা এটা তো তোমার সাহিত্যে নাই, এইটা ওই জন্যই এ করছে আর কি, এলোমেলো হয়েছে। তো এই বই দিয়ে এই বই কন্ট্রোল করা সম্ভব না, যেই কারণে ফিজিক্স কেমিস্ট্রি কারো বাপের সম্পদ না। এটাকে যে কোনো জায়গা থেকে যে কোনো সূত্র প্রয়োগ করে তৈরি করা যায়, যেমন আমি তোমাদেরকে আগে দেখাই দিলাম। সুতরাং তোমাদেরকে মূল বিষয়টা জানতে হবে তোমরা যেন করতে পারো। আচ্ছা, আমরা একটু তারপরে জানার চেষ্টা করি ও যে কি বলছে এখানে, যে রাসায়নিক শক্তিগুলা বিভিন্ন শক্তিতে রূপান্তর হয়, এটা তোমরা জানো। এখন এইখান থেকে একটা কোশ্চেন আসে পরীক্ষাতে। পরীক্ষাতে কোশ্চেনটা হলো ড্রাই সেল, নাম শুনছো না তোমরা? আচ্ছা, আমরা একটু একটু দেখে নেই। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি, তাহলে তো কার্বনিক অ্যাসিড হবে। সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, তাহলে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া দিলে হবে সালফিউরিক অ্যাসিড। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানি অক্সিজেন বিক্রিয়া দিলে হবে নাইট্রিক অ্যাসিড। এগুলো তো তোমরা জানো, এগুলো সাধারণ বিষয়। ও পরীক্ষাতে এটা আসে, তোমরা এটা একটু ব্যবহার পড়ে রাখবা, যে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন, এটা একটু দেখে রাখবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আর এটাতে তেমন কিছু না। এখান থেকে আরেকটা জিনিস আসছে আমাদের, সেটা হলো পরীক্ষাতে লিখতে হয় আর কি। প্রয়োজনে এটা কালকে ক্লাস আরেকটা নিতে পারি, নির্ভ হয়তো। এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে, গ্যালভানিক কোষ কাকে বলে, এটা একটু পড়ে রাখবা, এটা ব্যাখ্যা পরে শেখাই। তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কি, এই যে তড়িৎ বিশ্লেষ্য কি। আর একটা পাবো তড়িৎ বিশ্লেষণ, এই যে দেখো তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি। তারপর মৃদ তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি, এগুলোর উপরে পরে ক্লাস নেওয়া যেতে পারে। এই যে তড়িৎ দ্বার জিনিসটা কি, এটা একটু পড়ে রাখতে হবে। তড়িৎ দ্বার এই জিনিসটা কি, এটা একটু পড়তে হবে। আর আর এই যে তোমরা যদি আমাকে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ দ্বার, তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই জিনিসগুলো আমাকে পড়ে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে ছকগুলা, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তারপরে হচ্ছে তাপজারণ প্রক্রিয়া, তাপজারণ প্রক্রিয়া। এগুলো কি, আমি তোমাদের এগুলো মুখস্থ করে দিতে পারি, তোমাদেরকে এগুলো একটাও পড়তে হবে না, মনে রাখতে হবে না। এগুলো আমি তোমাদেরকে মুখস্থ করে দিতে পারি। এই যে এনএসএল এর তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়, এটা আমি মুখস্থ করে দিতে পারি। এটার মধ্যে আর তেমন কিছু নাই। তোমরা আমাকে শুধু এতটুকু ইনশিওর করো যে তোমাদেরকে যেই কটা দাগাই দিলাম, তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য, এগুলো মুখস্থ করতে পারবে কিনা, মেয়ে যাবেন? জি স্যার। তোমাদের এখন মনের মধ্যে কোশ্চেন হতে পারে যে স্যার আন্দাজে আমাদেরকে হচ্ছে এসএসসি সিলেবাসে আমাদের তো এটা নাই, আন্দাজে স্যার এটা আমাদের দিল কেন, নাকি? স্যার কিছু কিছু মানে কতগুলো এমসিকিউ এর মিল দেখতে পাচ্ছি। কিছু এমসিকিউ এর মিল আছে, আর মিল আছে দেখে আমি এটা তোমাদেরকে করতে বলছি, কারণ কিছু জায়গা সমাধান করতে গেলে আমাদের এটা লাগবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ও আরেকটা জিনিস তোমরা পড়বা, এক্কেরে মাথার মধ্যে নিয়ে নাও, পরীক্ষাতে আসে এটা, মাঝে মাঝে দিয়ে দেয়। এই যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে বোর্ড কোশ্চিন হবে না, কিছু শর্ট কোশ্চিন হইতে পারে 2-1 মার্কে। আর এখান থেকে এই যে কি বলে, যে ডেল্টা এস এর মানটা অনেক সময় নির্ণয় করতে বলে, কোন একটা প্রশ্নের সাথে জোড়া দিয়ে দিয়ে দেয়। এইবার দেখো নিউক্লিয়ার কি বিক্রিয়া, ফিশন। খুব ভালো করে মন দিয়ে ফিশন, এই ফিশন জিনিসটা কি একটু মন দিতে হবে। এইখানে দেখো ইউরেনিয়ামে 235 আর 92, একটা একটা বড় নিউক্লিয়াস। এই যে নিউট্রন দ্বারা আঘাত করার পরে ছোট ছোট নিউক্লিয়াসে তৈরি হয়েছে, অর্থাৎ বড় নিউক্লিয়াস বা বড় মৌল নিউট্রন দ্বারা আঘাত করলে ভেঙে যে ছোট ছোট মৌলে পরিণত হবে বা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, এই ঘটনাটাই হলো নিউক্লিয়ার ফিশন। আর এই যে ছোট নিউক্লিয়াস আর এই যে ছোট নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করবে, এই বিক্রিয়াটাকে বলা হলো ফিউশন। ফিউশন হলো ছোট ছোট গুলা যুক্ত হয়ে বড় হবে, আর ফিশন হলো বড়টা ভেঙে ছোট ছোট হবে। এইখান থেকে বিশেষ করে এইটা থাকে আমাদের, কি থাকে পরীক্ষাতে, এখান থেকে দেওয়া থাকে যে ইউরেনিয়াম এটা দিয়ে রাখলো,
এখানে নিউটন দিয়ে রাখছে, দিয়ে এখানে হয়তো এক্স, এখানে ওয়াই, হয়তো এখানে জেড দিয়ে রাখছে। অথবা যদি এখানে তোমার আহ এই যে এটা দিয়েই রাখলো, মনে করো এটা দিয়েই রাখছে, ওয়াইটা ফাঁকা রাখছে, যেটার ক্ষেত্রে এখানে হয়তো এন নিউটন দিয়ে রাখছে 0.1, এখানে বলে যে এখানে কত সংখ্যা হবে, এই যে 3 হবে, এরকম করে এমসিকিউ দিয়ে রাখে। তো এই জায়গাগুলো থেকে এমসিকিউ হবে, তেমন কিছু নাই আর কি। তাহলে তোমরা যদি আমাকে এই জায়গাটা ইনশিওর করতে পারো, বাকি কাজগুলো আমি তোমাদেরকে মুখস্থ করে দিতে পারি। তোমরা করতে পারবা কিনা? এই যে অধ্যায়ের বোর্ড কোশ্চেন আছে না, বোর্ড কোশ্চেন, বোর্ড প্রশ্ন, জি স্যার আছে। এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্নের এমসিকিউ গুলো দেখা যাবে, সিকিউ দেখা যাবে, যদি সময় থাকে দেখা যাবে কিনা। এই অধ্যায়টার নাম কি রে? অষ্টম অধ্যায় না? জি স্যার। অষ্টম অধ্যায়ের কি কোশ্চেন? এমসিকিউ আর সিকিউ। এমসিকিউ সম্ভবত বোর্ডের কোশ্চেন কয়টা আছে? 1-150টা হবে। এটা একটু দেখবা, প্রবলেম হলে আমি হেল্প করব, কোনো সমস্যা নাই, আমি এটা হেল্প করতে পারি, কোনো ব্যাপার না। এখন তোমরা আমাকে একটু ফ্রিলি দিয়ে 1 মিনিট কথা বলবা। এই যে কিছুদিন থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে কি কোনো মানে হেল্প হচ্ছে যে আসলে স্যার এটা দিয়ে আমাদের নতুন কিছু শিখছি বা আমাদের কিছু হেল্প টেল্প হয়েছে, এরকম কিছু? না মনে হচ্ছিল যে আগে তোমরা যেগুলো শিখছিলে ওগুলোই আমি শিখাচ্ছি, এমন মনে হচ্ছে কিনা? জি না স্যার, নতুন নতুন হেল্প হচ্ছে স্যার। আমাকে খুশি করার জন্য বললে হবে না রেদো সাহেব। জি না স্যার, সত্যি স্যার। আচ্ছা, তো যদি হেল্প হয় তাহলে আরো অনেকগুলা কাজ আছে, যেটা আমি আসলে কেবল তো হচ্ছে বেসিক গুলোকে ধরেছি, এটার মধ্যে অনেক অনেক কাজ আছে। এরপরে হয়তো গণিতটা ধরবো, তারপরে হয়তো বাংলা ব্যাকরণটা ধরবো, যেগুলো একটু জটিল জায়গা। হ্যাঁ, তারপরে হয়তো বায়োলজিটা ধরবো। এরকম করে যেটা যেটা আসলে প্রবলেম ফেস করবা তোমরা মনে হবে, ওই প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে রিকভারি করার ট্রাই করবো আর কি। তো তোমরা হলো শুধু জাস্ট খালি একটু আহ, সুন্দর করে যেগুলো ইনস্ট্রাকশন দিচ্ছে একটু পড়বা। আর যেগুলো তোমাদের মনে হচ্ছে যে স্যার আমরা এগুলো পারছি না বা এগুলো বুঝতেছি না, তাহলে এগুলো আমাকে একটু বললে কি হয়, আমি তোমাদের এই প্রবলেম গুলো বুঝতে পারি এবং এটা করাইতে পারি। এটাই কথা। তো আজকে তাহলে এই পর্যন্তই রাখি, আগামী ক্লাসে দেখা হচ্ছে। তার আগে একটা কথা বলি, আগামী ক্লাস কি হবে? ফিজিক্স না? জি স্যার, ফিজিক্স। ফিজিক্স আমরা কোন অধ্যায় পড়ছিলাম? আলো অধ্যায়। স্যার, আলোর কথা স্যার। হ্যাঁ, আলো অধ্যায়ের এমসিকিউ গুলো তোমাদের দেখতে বলছিলাম, সিকিউ দেখতে বলছিলাম নাকি? জি স্যার। বোর্ডের গুলো দেখতে বলেছিলেন স্যার। হ্যাঁ, বোর্ডের গুলো দেখতে বলছিলাম। তাহলে বোর্ডের গুলো তোমরা একটু দেখবা, দেখার পরে যদি প্রবলেম মনে হয় তাহলে আমাকে একটু শেয়ার করতে হবে, তাহলে আমি এগুলো একটু সলভ করতে পারি। তুই বুঝতে পারছো বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে আগামী ক্লাসের জন্য আজকে এই পর্যন্ত রাখছি, আগামী ক্লাসে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত জি সকলে স্যার। ভালো থাকবা। এই বলেই আসলে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার, রেকর্ড ক্লাস দিয়ে দিন। আচ্ছা, রেকর্ড দিয়ে দিবো বাবা, সমস্যা নেই, আল্লাহ যদি বাচ্চা রাখে। তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে জি স্যার। আলো অধ্যায়টা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।